ওয়েলকাম বন্ধুগণ, পিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের ইংলিশ ক্লাস শুরু হয়েছে, তোমরা জানো। আমি ইংলিশ ক্লাসে যে টার্গেটটা নিয়েছি, টোটাল গ্রামার সম্বন্ধে 60টি ক্লাস থাকবে, ভোকাবুলারি থেকে 30টা ক্লাস থাকবে, টোটাল 90টা ক্লাস আমি করার চেষ্টা করছি তোমাদের জন্য। আমরা প্রথমে কি শিখেছি? আর্টিকেল শিখেছি। আর্টিকেলের 2টো ক্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাস থাকবে আমাদের নাউন সম্বন্ধে 4টে ক্লাস থাকবে, প্রোনাউন সম্বন্ধে 2টি ক্লাস থাকবে, অ্যাডজেক্টিভ সম্বন্ধে 2টি ক্লাস থাকবে, কেস সম্বন্ধে 1টি ক্লাস থাকবে, ডিগ্রি চেঞ্জ সম্বন্ধে 2টি ক্লাস থাকবে এবং টেন্স সম্বন্ধে 2টি ক্লাস থাকবে। পরবর্তী ক্লাসগুলো, এই ক্লাসগুলো সারা হয়ে যাওয়ার পর আমরা আবার কন্টিনিউ করব এবং রুটিন অনুযায়ী তোমাদের বলে দেবো। আজকে ক্লাস কি থাকছে? নাউন। চলো আজকে আমরা শুরু করি নাউন। দেখো, আমরা আজকে ক্লাস শুরু করছি নাউন। নাউন কি না, কোনো নামবাচক শব্দকে আমরা নাউন বলি। হ্যাঁ, তো নাউনটা কার পার্ট? নাউনটা আমরা জানি পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে 8টি, তার পার্ট। তো পার্টস অফ স্পিচ কয়টি? পার্টস অফ স্পিচ তোমরা ছোটোবেলায় সব জেনেছো। পার্টস অফ স্পিচ মোট 8টি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপজিশন অ্যান্ড ইন্টারজেকশন। 1 2 3 4 5 6 7 8, মোট 8টা পার্ট আছে। আমরা প্রত্যেক ক্লাস করব, কিন্তু আমরা আজ শুরু করছি এই নাউন সম্বন্ধে। দেখো, নামবাচক শব্দকে নাউন বলে। তো নামবাচক শব্দ কি কি হয়? ধরো কিছু একটা নেম, পার্সনের নেম হতে পারে। আর কিসের নাম হতে পারে? ধরো কোনো একটা থিংসের নেম। হ্যাঁ, আর কি নাম হতে পারে? ধরো কোনো একটা প্লেসের নেম। তাহলে আমরা কি জানলাম? পার্সনের নেম, থিংসের নেম এবং প্লেসের নাম, এই তিনটেকেই আমরা নাউনের এক্সাম্পল হিসেবে জানতে পারি। পার্সন বলতে যে কোনো ব্যক্তি বা বস্তু এর নাম। থিংস বলতে যে কোনো জড় পদার্থ বা এমনি পদার্থ যেগুলি, এবং প্লেস বলতে কোনো জায়গার নাম। দেখো, ডিভিশন অফ নাউন। নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? নাউনকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে লিখে দিচ্ছি প্রপার নাউন, কমন নাউন, তারপরে কালেক্টিভ নাউন, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউন কোনগুলি? প্রপার নাউন হচ্ছে সেই নাউনগুলি যেগুলো সাধারণত কোনো ব্যক্তির নামকে বোঝাবে। কমন নাউন কোনগুলি? কোনো একটা জাতিকে বোঝাবে, যেমন হচ্ছে ম্যান, কাউ, ডগ, এইসব। কালেক্টিভ নাউন কোনগুলো? যখন এক গুচ্ছ কোনো শব্দকে বোঝাবে, তখন ধরো ফ্লক অফ বার্ডস, এইসব যেমন থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো দোষ, গুণ ইত্যাদি বোঝায়, যেমন হনেস্টি, মানে সততা, এইগুলো। আর ধরো আরও ধরো আছে মেটেরিয়াল নাউন কোনগুলো? সোনা, রূপো, কাঠ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। তো আমরা প্রথমে কি শুরু করবো? প্রথমে প্রপার নাউনগুলো নিয়ে আমরা আলোচনা করি। ধরো প্রপার নাউন কি? প্রপার নাউন বলতে আমরা জন্য যদি কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম বা জায়গার নাম বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রপার নাউন হিসেবে সেগুলিকে জানি। প্রপার নাউন্সের কিছু রুলস আছে। কী রুলস আছে? না, প্রপার নাউনের আগে নর্মালি কোনো আর্টিকেল বসে না। তাহলে এই রুলসটা তোমরা মনে রাখবে। প্রপার নাউন যেখানে থাকবে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। এটা তোমরা মনে রাখবে। যেমন আমি যদি বলি দ্য কালিদাস ইজ পোয়েট, দ্য কালিদাস ইজ পোয়েট। হ্যাঁ, তাহলে দেখো দা কালিদাস বলেছি, কালিদাস একটা নামবাচক শব্দ, কিন্তু যে আগে দা ডেফিনেট আর্টিকেলটা বসাইছি, এটা আমাদের পুরো ভুল। কেননা প্রপার নাউন কখনো তার আগে আর্টিকেল নেয় না। এটা তোমরা মাথায় রাখবে। এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। এর রুলসটার কিছু এক্সেপশন আছে। কি এক্সেপশন আছে সেটা আমি বলছি। তো আমরা কি বললাম? না, নর্মালি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু দেখো 3টে আমি এক্সেপশন দিয়ে রেখেছি। এই 3টে এক্সেপশনে কি আছে? না, প্রপার নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয়েছে। দেখো, প্রথমের উদাহরণটা কি দিয়ে রেখেছি? জয়ন্ত ইজ দ্য কালিদাস অফ আওয়ার ক্লাস। এই যে কালিদাস যেটা আছে আমাদের প্রপার নাউন, এর আগে আমরা দা লিখেছি। কেন লিখেছি? ধরো যখন অন্য কেউ কম্পেয়ার করবে দুটো ব্যক্তির মধ্যে, যখন অন্য কেউ কম্পেয়ারটা করবে, কে করবে? অন্য কেউ কম্পেয়ারটা করবে, তখন সেটা যার সম্বন্ধে কম্পেয়ার করা হবে, যে মানে বড় ব্যক্তি বা ভিআইপি ব্যক্তি থাকবে, সেই প্রপার নাউনের আগে সবসময় আর্টিকেল হবে। এখন ধরো কম্পেয়ারটা যে ব্যক্তি করছে, সে যদি কোনো ভিআইপি ব্যক্তির সাথে করে বা নিজে করে, অর্থাৎ দেখো এখানে দেখো নিজে, জয়ন্ত ব্যক্তিটি নিজে নিজে কম্পেয়ার করছে কালিদাসের সঙ্গে, সেক্ষেত্রে কালিদাসের আগে এ প্রিপোজিশনটা বসবে। কি এটা? জয়ন্ত থিংস হিমসেলফ টু বি এ কালিদাস। মানে কি? দেখো, প্রথমেরটা কী হলো? অন্য কেউ কম্পেয়ার করছে জয়ন্তর সাথে কালিদাসের, সেখানে যে কালিদাস ভিআইপি পার্সনটা আছে বা কোনো ব্যক্তি আছে, তার আগে আমরা দা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেলটা ইউজ করেছি। ঠিক আছে? আর যখন জয়ন্ত নিজে নিজে কম্পেয়ার করছে কালিদাসের সঙ্গে, তখন আমরা কালিদাসের আগে এ আর্টিকেল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে এ আর্টিকেলটা আমরা ইউজ করেছি। 3 নম্বর উদাহরণটা দেখো, অ্যান্ড ইমর্টাল পোয়েট কালিদাস। হ্যাঁ, এখানে দেখো কালিদাস আছে, কালিদাসের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ রেখেছি, ইমর্টাল একটা অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউনের আগে যদি আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাই এরকম, যে কোনো প্রপার নাউনের আগে, নামবাচক, বস্তুবাচক বা জায়গাবাচক, তার আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, তার আগে আমরা আর্টিকেল বসাবো।
কেমন কি আর্টিকেল বসাবো সেটা তার যেটা আমাদের কনসোনেন্ট সাউন্ড আছে সেটার হিসাবে দেখতে হবে, এবং এ হবে না অ্যান হবে সেটা লক্ষ্য রাখবে। কেমন এখানে ধরো আই কনসোনেন্ট সাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা অ্যান বসাইছি, যদি কোনো কনসোনেন্ট সাউন্ড থাকতো তার আগে আমরা কী বসাতাম, এ বসাতাম। তাহলে তিনটে রুলস আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। কী হলো, যখন অন্য কেউ দুটো ব্যক্তির মধ্যে কম্পেয়ার করবে তখন যে ভিআইপি ব্যক্তিটি থাকবে তার আগে আমরা ডেফিনেট আর্টিকেল। দ্বিতীয় জনের ক্ষেত্রে কী হলো, দ্বিতীয়টা উদাহরণের ক্ষেত্রে দেখো জয়ন্ত নিজে নিজে কম্পেয়ার করছে একজন ভিআইপি পার্সনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এ আর্টিকেলটা ব্যবহার করেছি। 3 নম্বরটা কী বললাম, ধরো কোনো একটা প্রপার নাউন আছে তার আগে কোনো অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ সেই অ্যাডজেক্টিভটা লক্ষ্য রেখে আমাদেরকে আর্টিকেল বসাতে হয়। যেমন এই যে বললাম আইটা আমাদের ভাওয়েল সাউন্ড, তার আগে আমরা অ্যান বসাইছি, যদি কনসেন্ট সাউন্ড হতো তাহলে এ হতো। হ্যাঁ কেমন, এরপরে দেখো আরও কিছু এক্সপ্রেশন আছে সেগুলো আমি তোমাদেরকে বলেছি, এগুলো খুব মনে রাখবে। হ্যাঁ নেক্সট দেখো 3টে উদাহরণ দেওয়ার পরে দেখো আমরা আরও 4টে উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা মনে রাখবে। দেখো কী লিখেছি 4 নম্বরে, দ্য টেলিগ্রাফ। যখন কোনো নিউজ পেপার বা কোনো টিভির খবরের কোনো নাম থাকবে তার আগে আমরা সবসময় দ্য আর্টিকেলটা নেব। কেমন, এটা তোমরা মনে রাখবে। আবার দেখো লিখেছি দ্য দার্জিলিং মেল। ধরো কোনো ট্রেনের নাম দিয়ে আছে, বা কোনো জাহাজের নাম দিয়ে আছে, বা কোনো এরোপ্লেনের নাম দেওয়া আছে, কোনো হেলিকপ্টারের নাম দেওয়া আছে, বা কোনো স্পেস ক্রাফট অর্থাৎ কোনো স্যাটেলাইটের নাম দেওয়া আছে, সেই সব নামের আগে আমরা সবসময় ডেফিনিট আর্টিকেল হিসাবে দা নেব। ঠিক আছে, তখন 6 নম্বরে লিখেছি দ্য নর্থ। নর্থ থেকে আমরা জানি আমাদের 10টা দিক আছে, 10এর দিক, তো 10টার দিক যখনই আমাদের কোথায় উল্লেখ থাকবে তার আগে আমরা দ্য আর্টিকেল ডেফিনিট আর্টিকেল ইউজ করব। তারপরে দেখেছি দ্য তাজমহল। দ্য তাজমহল ধরো এখানে ধরো কোনো মনুমেন্ট অর্থাৎ যখন কোনো স্মৃতিসৌধ বা ধরো ফেমাস বিল্ডিং এইসব নাম থাকবে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, যেমন কুতুব মিনার, এইসব নামের আগে মানে ঐতিহাসিক নাম হলো আর স্মৃতিসৌধ কোনো বিল্ডিংয়ের কথা বলো, সেই বিল্ডিংগুলোর আগে আমরা সবসময় ডেফিনিট হিসেবে দ্য আর্টিকেলটা ব্যবহার করব। তারপরে দেখো এই প্রপার নাউনটা আমাদের এখানে শেষ হলো, এরপর আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব। হ্যাঁ দেখো দেখো কমন নাউন কি, কোনো জাতিকে বোঝাবে। কমন নাউন বলতে আমরা সবসময় কোনো জাতিকে বোঝাবো, যেমন মানুষ্য জাতি। হ্যাঁ যেমন কি লিখেছে এখানে দেখো ছেলে, বয় মানে ছেলে, ছেলের জাতিকে পুরো বোঝাচ্ছে, পুরো সব ছেলেদেরকে বোঝাচ্ছে। ম্যান মানে মানুষ, সব মানুষকে বোঝাচ্ছে। কাউ মানে কোনো নির্দিষ্ট একজনকে নয়, সকল গরুকে বোঝাচ্ছে। হ্যাঁ যখন এরকম কোনো জাতিকে বোঝাবে তখন আমরা সেটা ধরে নেব কমন নাউন। আর আমি তোমাদেরকে আর্টিকেলের ক্লাসে একটা জিনিস বোঝাইছিলাম যে আর্টিকেল সবসময় কমন নাউনের আগে হবে। অন্যান্য যে নাউনগুলো রয়েছে প্রপার নাউন, কালেক্টিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটাল নাউন, এদের আগে কখনো আর্টিকেল হয় না। হয় কিছু সামথিং এক্সেপশন আছে, কিন্তু বেসিক্যালি বা নর্মালি হয় না। তাহলে এই জিনিসটা মনে রাখবে, যখনই কোনো কমন নাউন থাকবে তার আগে কিন্তু আর্টিকেল খায়, হ্যাঁ আর্টিকেল বসে, এটা মনে রাখবে। দেখো এরপর দেখো কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন কাকে বলে, হ্যাঁ কোনো নামের যখন অনেকগুলো গুচ্ছকে বোঝাবে তখন তাকে সাধারণত কালেক্টিভ নাউন বলে। কি লিখেছি, দ্য নেম অফ দ্য কালেকশন ইজ কল্ড, মানে ধরো কোনো একটা গরুর পাল, ফুলের তোড়া, বা অনেক কিছু উদাহরণ হিসেবে রেখেছি আর্মি। দেখো কি লিখেছে এক্সাম্পল হিসেবে, এ আর্মি অফ সোলজার। কি এ আর্মি অফ সোলজার, তো সোলজার যে নাউনটা আছে তার আগে আমরা আর্মিটা বসাই, এ আর্মি অফ সোলজার। তোমাদের কালেক্টিভ নাউন নিয়ে আমি একটা ক্লাস করে দেবো, কেন কালেক্টিভ নাউনে তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের পিএসসি ক্লার্কশিপ বলো বা টেমটেস পরীক্ষাতে কালেক্টিভ নাউন কিছু থাকে। আমি 100টা কালেক্টিভ নাউন নিয়ে এই ক্লাসটার পরের ক্লাসে একটা খুব সুন্দরভাবে আলোচনা করে দেবো। হ্যাঁ দ্বিতীয় উদাহরণটা কি দেখেছি, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, মানে যখন ফুলের তোড়া বোঝাবো অনেকগুলোকে বা ফুলের গুচ্ছকে বোঝাবে তখন তার আগে আমরা বাঞ্চ বসাবো, বাঞ্চ। হ্যাঁ কেমন, এগুলো অনেক রকম আছে, আর গুচ্ছর বাংলা গুচ্ছর ইংরেজি অনেক রকম আছে। হ্যাঁ বাঞ্চ হয়, স্ট্যাক হয়, ইটিসিটি অনেক, সেগুলো আমি পুরো 100টা তোমাদেরকে কালেক্টিভ নাউন দেবো এবং সেগুলো বিস্তারিত আলোচনা করবো, তোমাদের চিন্তার কিছু নেই। এরপরে দেখো এই কালেক্টিভ নাউনের কিছু রুলস আছে। কি রুলস আছে সেই রুলসগুলো আমি দেখাচ্ছি। দেখো কালেক্টিভ নাউনের কি রুলস আছে না, কালেক্টিভ নাউনের সাথে যখন ডিভাইড কথাটা থাকবে, ডিভাইড শব্দটি থাকবে, ডিভাইড যে এই লেখাটা থাকবে তার সঙ্গে সঙ্গে কালেক্টিভ নাউনের সাথে যে ডিভাইড থাকে, তাহলে আমরা সবসময়ের জন্য কী নেব, প্লুরাল ভার্ব নেবো। কী নেবো, প্লুরাল ভার্ব। এবং যে ভার্বটি থাকবে সেটা কী হবে, প্যাসিভ ভয়েসের ভার্ব থাকবে। কেমন, আবার যদি কালেক্টিভ নাউনের সাথে ডিভাইড কথাটা না থাকে, ডিভাইড কথাটা, আমি লাল পাড়া ক্রস চিহ্ন দিয়ে রেখেছি, তোমরা দেখো ডিভাইড কথাটা যদি না থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে। কী নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে, এবং সিঙ্গুলার যে ভার্ব নেবে সেটা অ্যাক্টিভ ভয়েসের মতো কাজ করবে। দেখো তোমাদের একটা করে উদাহরণ দিয়ে রেখেছি, এই 1 নম্বর যে রুলসটা সেটার কি উদাহরণ দিয়ে রেখেছি, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দ্য ওপিনিয়ন। তাহলে আমাদের যে কালেক্টিভ নাউন আছে দ্য জুরি একটা কালেক্টিভ নাউন, তার পরে দেখো ডিভাইড কথারই যোগ আছে, তাহলে ডিভাইড করে যে যোগ থাকে আমরা কি বলেছি, প্লুরাল ভার্ব। তাহলে নিচে আমাদের কি আছে, হ্যাজ, হ্যাভ, ওয়ার, ওয়াজ, ওয়ারের মধ্যে প্লুরাল ভার্ব কোনগুলো,
তোমাদের ভার্বের ক্লাসে আমি সব বলবো কোনটা কি ভার্ব বা টেন্স যখন করাবো সেগুলো বোঝাবো। তোমরা যে একটুকু হলেও তোমাদের নলেজ আছে সেই অনুযায়ী বলছি। দেখো হ্যাজটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, তাহলে আমাদের হ্যাজটা হচ্ছে না। তারপরে দেখো ওয়াজটাও কি সিঙ্গুলার ভার্ব, তাহলে এই দুটো হচ্ছে না, তাহলে থাকছে কি হ্যাভ আর ওয়ার। তো হ্যাভ আর ওয়ারের মধ্যে কোনটা নেবে, আমি দেখো পাশে লিখে রেখেছি প্যাসিভ ভয়েসের ফর্ম নেবে। কী নেবে, প্যাসিভ ভয়েসের ভার্বটা নেবে। তাহলে প্যাসিভ ভয়েসের ভার্ব কোনটা, হ্যাজ হ্যাভ আমাদের প্যাসিভ ভয়েসের জন্য ইউজ হয় না, তাহলে কি হয় ওয়ারটা ইউজ করা হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দ্য ওপিনিয়ন। বোঝা যাচ্ছে? তাহলে রুলসটা আবার বলছি শুনো, কালেক্টিভ নাউনের সাথে যদি ডিভাইড কথাটা যুক্ত থাকে তাহলে আমরা সবসময় প্লুরাল ভার্ব নেব এবং ভার্বটি প্যাসিভ ভয়েসের ফর্ম থাকবে। তারপরে দেখো 2 নম্বর, আমি যেটা রুলসে কি বলেছি, কালেক্টিভ নাউনের সাথে ডিভাইড কথাটা যদি না যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, সিঙ্গুলার ভার্ব নেবে। কেমন? আর সিঙ্গুলার ভার্বটা কী নেবে, অ্যাক্টিভ ভয়েসের মতো কাজ করবে। ধরো উদাহরণটা কী দিয়ে রেখেছি, দেখো দ্য জুরি, এই যে কালেক্টিভ নাউনটা রেখেছে দ্য জুরি, হ্যাঁ, তারপরে একটা ড্যাশ দিয়ে রেখেছে, তারপর লিখেছে পানিশ দ্য কনভিক্ট। তারপরে দেখো এই পানিশটা, হ্যাঁ, আর এখানে ছিল ডিভাইড, মানে ডিভাইড কথাটা যুক্ত নেই। সেকেন্ড বেলা কি, এখানে কোনো এই লাইনটার সাথে কোনো ডিভাইড কথা যুক্ত নেই, তার মানে এই লাইনটা আমাদের কী ভার্ব নেই, যে ড্যাশটা আছে দ্য জুরি কালেক্টিভ নাউনের সাথে কোন ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। কী ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কী নেবে, আমি উপরের যদি অপশানগুলি দেখো, উপরের অপশানগুলির মধ্যে উত্তরটা লুকিয়ে রয়েছে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, হ্যাজ আর ওয়াজ। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্বে হ্যাজ আর ওয়াজের মধ্যে তাহলে কোন ফর্মটা আমরা এখানে বসাবো, হ্যাজটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় আর ওয়াজটা আমাদের প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বলেছি, অ্যাক্টিভ ভয়েস। রুলস আমাদের কি বলছে, অ্যাক্টিভ ভয়েস ইউজ হবে। তাহলে উত্তর কী হবে, দ্য জুরি হ্যাজ পানিশড দ্য কনভিক্ট। কেমন? তাহলে আমাদের কালেক্টিভ নাউনের এই দুটি রুলস তোমরা মনে রাখবে। যদি কোনো ইরোর কারেকশান বা যদি কোনো সেন্টেন্স কারেকশান বা এরকম কিছু প্রশ্ন থাকে এমটিএসে বা সিজিআইএসএলে, তাহলে তোমরা এই দুটোর মধ্যেই পেয়ে যাবে। কালেক্টিভ নাউন সম্বন্ধে আর বাকি যে বিস্তারিত আমি একটা ক্লাস করাবো সে 100টা লিস্টের, সেগুলো তোমাদের পড়িয়ে দেবো পরের ক্লাসে, চিন্তার কিছু নেই। নেক্সট দেখো, ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যখন কোনো নাউন কোনো কাজকে, কোনো গুণকে এবং কোনো অবস্থাকে বোঝাবে তখন তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তাহলে আমরা লিখেছি অ্যাকশন বা কাজ কী হবে, ধরো কাজ ওয়ার্ক, আমরা হাঁটছি, হ্যাঁ, আমরা মুভ করছি, হ্যাঁ, এইগুলো কি একটা কাজ পড়ছে। তাহলে আমাদের যে কোনো কাজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরতে পারি। কোয়ালিটি ধরো আমার মধ্যে ভালো গুণ আছে, হ্যাঁ, খারাপ গুণ আছে, সততা আছে, ভালো গুণ, এই যে তাহলে কী হবে, গুড ছেলে, গুড বয়। তারপরে দেখো আরও হতে পারে যেমন হনেস্টি, এইগুলো হচ্ছে কি কোয়ালিটি, মানে কোনো গুণকে বোঝাবে। ধরো স্টেট মানে অবস্থা, তাহলে আমাদের কি এর অবস্থার কি উদাহরণ দিতে পারি না, দেখো যদি বলি যে জন্মগ্রহণ করা, হ্যাঁ, ধরো লিখি বার্থ, হ্যাঁ, তারপরে যদি লিখি কী লিখতে পারি ম্যারেজ, বিবাহিত হওয়া, এইসব যে থাকে না এগুলো অবস্থা। তাহলে এইগুলো আমরা মনে রাখবো, হ্যাঁ, MARRI ম্যারেজ, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা এগুলো জানাবে। যখন আমরা কোনো কাজ বোঝাবো তখন সেটা কীরকম হবে, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যখন কোনো গুণ বোঝাবে তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবং যখন কোনো একটা অবস্থা বোঝাবে, যেমন জন্মগ্রহণ করা, বিবাহিত করা, এইসবের অবস্থা হয়, সেইগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে জানবো। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু রুলস আছে, রুলসগুলোর পর আমরা জানবো। দেখো রুলস আমি বলছি, তো 3টে রুলস দিয়ে রেখেছি, এই 3টে রুলস জানলি এনাফ। তো প্রথম রুলস কী দিয়ে রেখেছি, মাই ফাদার ইজ ইন ড্যাশ ব্যাড মুড টুডে। ধরো মুডটা কি, মুডটা আমাদের একটা গুণকে বোঝাচ্ছে, আমাদের কোনো একটা গুণকে বোঝাচ্ছে। তাহলে মুডের আগে দেখো একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, কী আছে, অ্যাডজেক্টিভ, ব্যাড মুড, হ্যাঁ, মানে খুব খারাপ মুড। তাহলে দেখো যখন একটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকছে এবং তার আগে ব্যাড, এরকম ধরো কোনো অ্যাডজেক্টিভ বসছে, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি কোনো আমাদের অ্যাডজেক্টিভ থাকে তখন তার আগে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে আমরা কিংবা অ্যান আর্টিকেল বসাবো। তো এই সেন্টেন্সটায় কোন আর্টিকেল বসাবো, দেখো মুডটা তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে মুডের সাপেক্ষে এমটা কি, এমটা হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড, তার জন্য আমরা এখানে আর্টিকেলটা বোঝাচ্ছি। বুঝতে পারছো তোমরা? তাহলে কি বললাম, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে হিসাব করে আমরা কোনো একটা আর্টিকেল নেবো। কী আর্টিকেল, ইনডিপেন্ডেন্ট আর্টিকেল কিংবা অ্যান নেবো। কেমন? আর এখানে কি বুঝলাম, এখানে ধরো মুডের এমটা হচ্ছে আমাদের কনসোনেন্ট সাউন্ড, তার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। কেমন? ধরো 2 নম্বর রুলসে কী আছে, দ্য হনেস্টি অফ রুবি ইজ ওয়েল ডান। আমরা নর্মালি কি জানি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল হয় না নর্মালি, যেটা একটা রুলস, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল হয় না। কিন্তু এই 3টে রুলস এমনই
যে এটা হচ্ছে ওই রুলসের সাপেক্ষে, মানে কোন রুলসের সাপেক্ষে, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল নেয় না। ধরো এখানে তোমাদের দেখাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে নর্মালি কোনো আর্টিকেল নেয় না, নর্মালি কোনো আর্টিকেল নেয় না। এই তিনটে রুলস হচ্ছে এর বিপরীতে, এই রুলসটার বিপরীতে বা এক্সেপশন। কেমন? তারপর দেখো, দ্য হনেস্টি অফ দ্য রবি ইজ ওয়েল ডান। তাহলে হনেস্টিটা রবির এবং সেটা মানে খুবই জানা কথা। তাহলে সেজন্য আমরা এই হনেস্টির আগে আমরা দ্য আর্টিকেলটা বা ডেফিনিট আর্টিকেলটা দাটা বসাচ্ছি। কেমন? 3 নম্বরে দিয়ে রেখেছি আই হ্যাভ হনেস্টি। দেখো এই যে হনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই নাউনের আগে কখনো আমরা হ্যাজ, হ্যাভ এইসব ওয়ার্ড আমরা বসাতে পারি না। এটা সম্পূর্ণ ভুল। আমরা কোথায় কোথায় বলি যে আই হ্যাভ হনেস্টি, হ্যাঁ আই হ্যাভ ইটিসিটি বলি। নর্মালি কী হয় জানো, এইগুলো পুরো সম্পূর্ণ আমরা ভুল কথা বলি। কী বলি? ভুল কথা বলি। তোমরা মনে রাখবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে নর্মালি কোনো আর্টিকেল তো বসে না এবং হ্যাজ হ্যাভও বসে না, এটা তোমরা মনে রাখবে। কেমন? চলো এরপর আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে। এরপর আমাদের যে লাস্ট নাউন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি না, যে সকল নাউন যদি কোনো পদার্থ, বস্তু, খনিজ, ধাতু, অধাতুকে বোঝায় তখন সেই সব নাউনকে কী বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। এটা খুব সহজ জিনিস। তবে ম্যাটেরিয়াল নাউন সেটা দুটো রুলস আছে। কী রুলস আছে? ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, এটা তো সবাই জানে। কিন্তু দেখো রুলস কী হয়, রুলস হচ্ছে, ধরো আমি যদি বলি, দেখি একটা সেন্টেন্স দেখি, ধরো কোয়াল ইজ ব্ল্যাক। হ্যাঁ, কোয়াল ইজ ব্ল্যাক। হ্যাঁ, তাহলে কোয়লা হয় কালো, আমরা জানি। কিন্তু এর আগে কোনো আর্টিকেল দা, এ, অ্যান বসবে না, এটা রুলস। তাহলে আর একটা এক্সেপশন আছে। এই রুলসটার এক্সেপশন কী আছে না, ধরো যদি কোয়ালটা যদি বলে যায় যে কোনো একটা নির্দিষ্ট জায়গার এবং সেটা নির্দিষ্ট পারপাসে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে আমরা তাই কোয়ালটার আগে একটা আর্টিকেল বসাতে পারি। ধরো উদাহরণটা দিলাম, দ্য কোয়াল অফ ঝাড়িয়া, দ্য কোয়াল অফ ঝুড়িয়া ইজ এক্সপোর্টেড। দেখো এইখানে কি ছিল, কোয়ালটা সম্পর্কে একটা সাধারণ ধারণা দিচ্ছিল যে কোয়ালটা হয় কালো বা কয়লা হয় কালো। এখানে দ্বিতীয় ক্ষেত্রে কী বোঝাচ্ছে যে কয়লাটা হয় ঝাড়িয়ার এবং সেটা এক্সপোর্টের বা কোনো রপ্তানি হচ্ছে। তাহলে এই কয়লাটা সম্পর্কে একটা এক্সট্রা ব্যাখ্যা বা এক্সট্রা কোনো কথা বলা হচ্ছে। এবং এই কোয়ালটা কি না, একটা নির্দিষ্ট জায়গার, কোথাকার? ঝাড়িয়া। তাহলে কয়লাটা কোথাকার সেটা উল্লেখ করে দিচ্ছে। ওর জন্য এই যে ম্যাটেরিয়াল নাউনটা আছে, এর আগে আমরা আর্টিকেল দা ব্যবহৃত করেছি। আজকের ক্লাস তোমাদের নাউনের এখানেই রইল। পরবর্তী ক্লাস তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, ধরো এটা মুছে দিই, আমি তোমাদের মুছে দিই। দেখো পরের ক্লাস তোমাদের কী থাকবে, নাউন সম্পর্কেই থাকবে। নাউনকে আমরা আরও দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। টোটালি এই কাউন্টেবল নাউন আর আনকাউন্ট নাউন এই দুটো অ্যাকচুয়ালি কমন নাউনের পার্ট। হ্যাঁ, কমন নাউনের পার্ট। তো পরের ক্লাস থাকবে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল এটা বেশিক্ষণ নয়, কিন্তু এই ক্লাসটা সামান্য করার পর আমরা কিছু সিঙ্গুলার নাউন এবং কিছু প্লুরাল নাউন নিয়ে আলোচনা করব। কেমন? চলো আজকে আমরা এখানেই শেষ করছি।